তো আজকে আমরা ডিসকাস করব লাইসোজোমের ব্যাপারে। আমরা এর আগের ভিডিওগুলিতে দেখেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গোলগি বডি, ওর পরের যে স্ট্রাকচারটা হচ্ছে ওটা হচ্ছে লাইসোজোম। তো লাইসোজোমটা কী আর এটা ফাংশন কী, এটা কীভাবে তৈরি হয় আর এর ফাংশনগুলোর প্রসেসগুলো আমরা আজকে দেখব। তো লাইসোজোমটা কী? লাইসোজোম হচ্ছে যে যেমন এটা সাপোজ একটা সেল, তো সেলের নিউক্লিয়াস থেকে যে অর্গানেলটা বেরিয়েছিল নিউক্লিয়াসের আউটার মেমব্রেন থেকে, ওটা হচ্ছে ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে প্রোটিনের দানা লেগে থাকে, তো ওখান থেকে তৈরি হয়েছিল যে এক প্রকার ভেসাইকেল রিলিজ হচ্ছিল, যেগুলো ছিল যে ট্রানজিশনাল ভেসাইকেল, আর সেগুলো এসেছিলো গলজি বডিতে। গলজি বডিতে যখন এসেছিলো, গলজি বডির কাজ হচ্ছে মডিফিকেশন করা, প্যাকেজ করা। সাপোজ যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে এটা একটা ফ্যাক্টরি, এ জামা তৈরি করবে, এ তৈরি করে পাঠিয়ে দিল, শার্ট তৈরি করে পাঠিয়ে দিল গলজি বডিকে। গলজি বডি ওটাকে কী করবে, এটাতে বটম লাগাবে, কলার লাগাবে, ডিজাইনিং করবে না, মোট কাজ হচ্ছে প্যাকেজিংয়ের কাজটা হচ্ছে গলজি বডির, মডিফিকেশান অফ প্রোটিন আর লিপিডস যে কাজগুলো গলজি বডি করে আর কি। তো এখানে হচ্ছে যে যখন এখান থেকে ভেসাইকেলগুলো চলে এসেছিলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে, সেটা যখন গোলগি অ্যাপারেটাসের কাছে এলো, গলজি বডি এর কাজটা হচ্ছে মডিফিকেশান করা। ওই প্রোটিন আর লিপিডকে, প্রোটিন থাকলে তাকে গ্লাইকোপ্রোটিন, লিপিড থাকলে তাকে গ্লাইকোলিপিডে মডিফিকেশান করে দিবে, মডিফাই করে ওকে ভালো করে প্যাকেজ করে ওটাকে ভেসাইকেলের আকারে রিলিজ করে দিবে। যদি সেটা গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড হয়, যদি সেটা সেলের বাইরের প্রয়োজন হয়, তাহলে সেটা সেলের বাইরে রিলিজ হয়ে যাবে। এবার কিছুগুলো কি হচ্ছে যে ওর মধ্যে কিছু এনজাইম থাকে, কিছুগুলো এরকম ভেসাইকেল ফিউজ হয়ে গঠন করে লাইসোজোম, আর কিছুগুলো ভেকুয়াল গঠন করে। ভেকুয়াল আকারে বড় হয়, প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষের এটা স্ট্রাকচারটা যদি থাকে যে ভেকুয়াল উদ্ভিদ কোষে থাকবে, আর প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ উভয় কোষেই লাইসোজোম থাকবে। এবার এটাই হচ্ছে লাইসোজোম, যেটা গলজি বডি মানে ইয়ার থেকে এসেছিলো, গলজি বডি মডিফিকেশন করে লাইসোজোম গঠন করেছিল। ক্লিয়ার? লাইসোজোম কীভাবে তৈরি হচ্ছে। এবার এই যে লাইসোজোম আছে, লাইসোজোমের যদি আমরা স্ট্রাকচার দেখি, এখানে দুটা মেমব্রেন দিয়েছি, কিন্তু ওটা দুটো নেই, একটা মেমব্রেনকে ডবল করে দেখিয়েছি। তো লাইসোজোম যে আছে এটা হচ্ছে সিঙ্গেল মেমব্রেন। লাইসোজোম হচ্ছে এক পর্দা বিশিষ্ট, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি এগুলো সব এক পর্দা বিশিষ্ট, তেমনি লাইসোজোমও হচ্ছে সিঙ্গেল মেমব্রেনের, এক পর্দা বিশিষ্ট। আর এর মেমব্রেনটা যে হয়, লাইসোজোমের মেমব্রেনটা 0.5 mm চওড়া হয়। ওকে, এর ডায়ামিটারটা হচ্ছে 0.5 mm। ওকে, তো এই যে লাইসোজোম আছে, এই লাইসোজোমের মেন কাজ হচ্ছে কি, এ সেলের ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার মানে ডাইজেশনে প্রচুর হেল্প করে। যে লাইসোজোম আছে, যে লাইসোজোমকে আমরা যদি দেখি, যে লাইসোজোমের মেন কাজ হচ্ছে যে সেলটাকে নষ্টও করে দিতে পারে। লাইসোজোমের ভিতরে 60 টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, যে এনজাইমসগুলো কী করে পুরো সেলকে ডাইজেশন করার ক্ষমতা রাখে। ওকে, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে লাইসোজোমকে অনেক সময় আমরা সুসাইড ব্যাগ বলি। লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ বলে, তো অ্যাকচুয়ালি আমরা এটা জানার পূর্বে আমরা এর স্ট্রাকচারটা লাইসোজোমের দেখিনি। তো লাইসোজোম যেটা আছে, এই লাইসোজোম প্রথম ডিসকভার করেন ডি ডিউভ। ওকে, বাংলায় একে ক্রিশ্চিয়ান ডি ডিউভে বলা হয়, যে ডি ডিউভ 1949-এ লাইসোজোম আবিষ্কার করেন, প্রথম পর্যবেক্ষণ করেন ডি ডিউভ 1949-এ। লাইসোজোম অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়, এটা সমস্ত প্রকার উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ সব জায়গায় দেখা যায়। যেমন প্রাণী কোষের লোহিত রক্তকণিকা ছাড়া প্রায় সমস্ত প্রাণী কোষে লাইসোজোম দেখা যায়। ওকে, তো এবারে যে লাইসোজোম আছে, এর যদি আমরা স্ট্রাকচার দেখি, লাইসোজোম হচ্ছে সিঙ্গেল মেমব্রেন একটা সেল অর্গানেলস, আর এটার ডায়ামিটার হয় 0.5 mm। এবার যদি আমরা লাইসোজোমের স্ট্রাকচারটা দেখি, তো লাইসোজোমের আল্ট্রা স্ট্রাকচারে আমরা দুটো জিনিস দেখতে পাবো, যেহেতু এটা সিঙ্গেল মেমব্রেন, এর ভিতরে তেমন কিছু থাকে না, শুধু হাইড্রোলাইটিক এনজাইমস থাকে। তো লাইসোজোম যে আছে, লাইসোজোমের হচ্ছে স্ট্রাকচারে দুটো জিনিস আছে, লিমিটিং মেমব্রেন আছে আর ম্যাট্রিক্স আছে। তো এবার লিমিটিং মেমব্রেন কি আর ম্যাট্রিক্স কি, যে লাইসোজোম যে আছে ওর একটাই সিঙ্গেল মেমব্রেন আছে, যে মেমব্রেনটা 0.5 mm, ওর ডায়ামিটারটা বলে দিলাম লাইসোজোমের। এবার হচ্ছে যে ওই মেমব্রেনটা যে আছে, মেমব্রেনের ভিতরে কিছু থাকে না, শুধু 60 টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইমস থাকে। যেটা কি করে, যে লাইসোজোমের ভিতরে 60 টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যেমন নিউক্লিয়েজ, প্রোটিয়েজ, লাইপেজ, এস্টারেজ, এরকম কার্বোহাইড্রেট, এইসব এনজাইমগুলো থাকে, যারা কি করে যে সমস্ত সেলের ভিতরে যা প্রোটিন কি লিপিড কি যা কিছু থাকে সবগুলোকে ডাইজেস্ট করার পাওয়ার লাইসোজোমের ওই এনজাইমগুলোর ভিতরে থাকে। এবার হচ্ছে যদি সাপোজ সেলে প্রোটিন থাকলো, তাহলে প্রোটিনকে ডাইজেশন করানোর জন্য প্রোটিয়েজ, লিপিডকে ডাইজেশন করার জন্য লাইপেজ, এরকম। আবার সাপোজ এস্টারেজ, যেটা ফ্যাটি অ্যাসিডকে ডাইজেশন করার জন্য এস্টারেজ, কার্বোহাইড্রেটকে ডাইজেশন কার্বোহাইড্রেট। তো সমস্ত কিছু থাকে, যে সেলের ভিতরে যা কিছু থাকে তাকে ডাইজেশন করার পাওয়ার একমাত্র লাইসোজোমের কাছে থাকে, কারণ তার কাছে 60 টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইমস থাকে, যে এনজাইমগুলো ন্যাচারাল পিএইচে কাজ করে না, পিএইচ অ্যাসিডিক হওয়া প্রয়োজন।
এবার ওই যে যেখানে সেখানে ওটা কাজ করে দিবে ওরকম না যে ফট করে তো পুরো সেলটাকে ডাইজেস্ট করে নেবে। অবশ্যই কখন সেলকে লাইসোজোম ডাইজেস্ট করে তো সেটাও আমরা বলবো, কিন্তু এখন বলতে চাইছি যে লাইসোজোম যে আছে তার ভিতরে যে এনজাইমগুলো আছে 60 টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইম, ওটা অনলি অ্যাসিডিক মিডিয়ামে ওয়ার্ক করে। এবার এটা যদি একটা লাইসোজোমের স্ট্রাকচার হয়, এখানে আমরা কি দেখাতে চাইছি যে ওর লিমিটিং মেমব্রেন থাকে, বাইরের মেমব্রেন, আর থাকে ভিতরে থাকে ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের ভিতরে 60 রকমের 60 টাইপস অফ হাইড্রোলাইটিক এনজাইম থাকে। ওই এনজাইমগুলো কী করে লাইসোজোমের ভিতরে পুরো বিস্তৃত, আর কিছু এখানে দানাদার পদার্থ থাকে যেগুলোকে ডাইজেস্ট করে ফেলেছে লাইসোজোম, আর এছাড়া লাইসোজোমের ভিতরে কিছু থাকে না। তো এই যে লাইসোজোমের ভিতরে, এটা সাপোজ আমরা সেল, এটা হচ্ছে লাইসোজোম, তাহলে এই বোর্ডটা হচ্ছে সাইটোসল মানে সাইটোপ্লাজম। তো এবার হচ্ছে এই অংশটা যেটা লাইসোজোমের ভিতরের পার্ট, এখানে পিএইচ যে থাকে ওর পিএইচ হচ্ছে 5, অ্যাসিডিক মিডিয়াম ওটা। এবার এটা এখানে কি হচ্ছে যে পিএইচ, যার পিএইচ কম মানে কি H+ বেশি, আর যেটার হচ্ছে পিএইচ বেশি মানে H+ কম। তাহলে সেল, এমনি সেলের যে সাইটোপ্লাজম আছে, এটা সাপোজ সেল, তো সেলের সাইটোপ্লাজমের পিএইচ হচ্ছে 7 to 7.2 হয়। আর যেটা লাইসোজোম আছে ওর ভিতরে যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, ওই লাইসোজোমের ভিতরের পিএইচ হচ্ছে 5। আর ওই হাইড্রোলাইটিক এনজাইমগুলো শুধুমাত্র ওই ন্যাচারাল পিএইচে, অ্যাসিডিক পিএইচে কাজ করে, এছাড়া এরা এখানে এই মিডিয়ামে কাজ করতে পারবে না। তো এখানে সিচুয়েশনটা কী হচ্ছে, লাইসোজোম কী করছে যে এর যখন লাইসোজোমের যে ফাংশন যখন করে, সে বাইরে থেকে এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস কোনো কারণে নিজের সেলকে সে ডাইজেস্ট করে মেমব্রেন দিয়ে ভিতরে ঢুকায়, আর সেখানে হাইড্রোলাইটিক এনজাইমগুলো ক্রিয়া করে ওকে পুরো নষ্ট করে দেয়। এইভাবে লাইসোজোম ওয়ার্ক করে। তো এবার হচ্ছে যে লাইসোজোমের যে পিএইচ 5, এবার এটা কি করে বজায় থাকে না, এখানে কি হচ্ছে যে এটা হচ্ছে সাইটোসল, এখান থেকে আমরা এখানে জানি H+, এখানে H+-এর ঘনত্ব বেশি আছে, পিএইচ কম মানে H+ আয়নের সংখ্যা বেশি। তাহলে আমরা এমনি ন্যাচারালভাবে জানি কি, যেখানে বেশি ঘনত্ব আছে ওখান থেকে কম ঘনত্বের দিকে আসবে H+, কিন্তু এখানে উল্টো হচ্ছে, সাইটোসলে H+ কম আছে, এখানে H+-এর পরিমাণ কম আছে, এখানে H+-এর পরিমাণ বেশি আছে। তো যদি আমরা বলি এখানে যে H+ আছে এটা হচ্ছে হাই, এখানে হাই H+ আছে, আর এখানে যে H+ আছে এটা লো। তো অ্যাকচুয়ালি হওয়ার কথা কি, যে হাই থেকে লো এর দিকে আসা, কনসেন্ট্রেশন যেটা হাই আছে ওখান থেকে লো কনসেন্ট্রেশনের দিকে H+ আসার কথা, কিন্তু এখানে নয়, এখানে কি হচ্ছে লো থেকে H+ আরও হাইয়ের দিকে যাচ্ছে। তো আমরা জানি যখন কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে যায় কোনো একটা পাম্প কাজ করে, তো এখানে লাইসোজোমের মেমব্রেনে একটা পাম্প থাকে, সেটা হচ্ছে ভি টাইপ পাম্প। ওই ভি টাইপ পাম্প লাইসোজোম ছাড়াও আরও এতে দেখা যায়, সেন্ট্রিওল এগুলো সম্ভবত। তো এখানে কি হচ্ছে যে এই H+কে এটিপি, এই পাম্পটা এটিপি একটা ইউজ করছে, আর এটিপিকে এডিপিতে কনভার্ট করছে। আমরা জানি যে কোনো পাম্প ওয়ার্ক করার জন্য এটিপি লাগে, তো এটিপি থেকে এটিপিকে এডিপিতে কনভার্ট করছে, আর একটা H+কে ভিতরে নিয়ে যাচ্ছে। তো এইভাবে ওর ভিতরের কনসেন্ট্রেশনটা ওরা বজায় রাখে, পিএইচ মিডিয়ামটা বজায় রাখে এখানে। এবার যদি কোনো কারণে অনেকই রং ইনফরমেশান আছে যে সুসাইড ব্রেক সম্বন্ধে, তো সুসাইড ব্রেক মানে যদি লাইসোজোম ফেটে যায় তাহলে কি হবে, তাহলে এখানে যদি লাইসোজোমটা ফেটে যায়, তো এমনি সিচুয়েশন কেসে একটা লাইসোজোম ফাটলে কিছু হবে না, কেন না লাইসোজোমের ভিতরে যে পিএইচ আছে 5 আছে, আর যেটা এর পিএইচ আছে, সেলের পিএইচ আছে সাইটোপ্লাজমের, ওটা 7 থেকে 7.2 হয়। এবার যদি একটা লাইসোজোম ফাটলো, তাহলে ওর যে এর যে অ্যাসিডিক হাইড্রোলেজ আছে, হাইড্রোলিক এনজাইমগুলো আছে, ওগুলো কি করবে সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়বে। এবার ওর যে অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে, ওটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কেন না সে তো শুধুমাত্র অ্যাসিডিক পিএইচে কাজ করে, এর তো পিএইচ, সেলের তো পিএইচ বেশি আছে, তাই ওটা নষ্টও করতে পারে না। কিন্তু সুসাইড ব্রেক আমরা তবুও আগে কেন বলছি, এবার যদি কোনো কারণে লাইসোজোমের ভিতরে অনেক হাইড্রোলাইটিক এনজাইম আছে, তো কী করলো, কোনো কারণে লাইসোজোমগুলো ফেটে গেল, তো আমরা এখানে জানি সোলের ভিতরে গ্লাইকোপ্রোটিন আছে, গ্লাইকোলিপিড আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, অনেক কিছু থাকে। এবার যদি এরকম অনেকগুলো লাইসোজোম ফেটে যায়, তাহলে কি হবে যে এখানে যে যত এনজাইম আছে সবগুলোর পাওয়ার আছে পুরো সেলটাকে ডিস্ট্রয় করার, তো বেশি পরিমাণে সাপোজ অনেকগুলো লাইসোজোম একসাথে ফেটে গেল, ফেটে যাওয়ার পরে কি হবে যে এই যে লাইসোজোমের ভিতরে যে এনজাইমগুলো সব রিলিজ হয়ে যাবে, আর অতিরিক্ত ফেটে যাওয়ার ফলে ওগুলো পুরো সেলটাকে ডাইজেস্ট করার ক্ষমতা রাখে। তাই লাইসোজোমকে বলে সুসাইড ব্রেক বা আত্মঘাতী থলি। এটা মানে যখন ইচ্ছা তখন খুশি ফেটে যাবে না, যে আজকে ইচ্ছা হলো লাইসোজোম একটা ফেটে সে ফেটে যাবে এরকম না। যখন সেলটা আনন্যাচারাল বিহেভ করে, সাপোজ পাগল হয়ে গেছে সেলটা প্রেমে, তো তখন কি হবে যে পাগল হয়ে গেছে ওকে, তো সে যদি পাগল থাকে একটা সেল, তাহলে সে তো আরও সেলকে নষ্ট করে দিবে। তখন কি করে লাইসোজোম ইচ্ছা করে বাস্ট হয়ে যায়, সব লাইসোজোমগুলো এক ধাতে বাস্ট হতে থাকে, আর তার ভিতরের এনজাইমগুলোকে রিলিজ করে পুরো সেলটাকে মেরে দেয়। তাই লাইসোজোমকে বলা হয় সুসাইড ব্রেক বা আত্মঘাতী থলি। এবার হচ্ছে যদি লাইসোজোম বাস্ট ফেটে গেলে যে পুরো সেলটাকে ডিস্ট্রয় করার পাওয়ার রাখে, তাহলে একটা কোশ্চেন থাকা প্রয়োজন যে লাইসোজোম যে ভিতরে আছে, তাহলে লাইসোজোম কেন এই মেমব্রেনটাকে ডাইজেস্ট করছে না? তো এখানে যে ভিতরে আছে কি করে, এখানে যদি লাইসোজোম থাকে তাহলে পুরো সেলটাকে ডিস্ট্রয় করে দিবে,
কেন? ওটা ফেটে গেলে সেল মেমব্রেনকেও সে ডেস্ট্রয় করে দিবে। কিন্তু লাইসোজোমের পর্দাকে লাইসোজোম কেন ডেস্ট্রয় করতে পারছে না? তাহলে এখানে যে এত হাইড্রোলাইটিক এনজাইম আছে এরা তো ফট করে এখানে মেমব্রেনটাকেই তো ওরা খেয়ে নিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কেন এই মেমব্রেনটাকে লাইসোজোম নষ্ট করতে পারে না? এখানে একটু স্টেবিলাইজার আর লোবিলাইজার ব্যাপার আছে। মানে কি, সাপোজ এইটা মেমব্রেন আছে লাইসোজোমের, তো লাইসোজোমের যে ইন্টিগ্রাল প্রোটিন আছে, যে ভিতরে মেমব্রেনের ভিতরে প্রোটিন আছে, ওই প্রোটিনটা কী ধরনের প্রোটিন? ওই গ্লাইকোসাইলেটেড প্রোটিন। আর এই গ্লাইকোসাইলেটেড প্রোটিনের সঙ্গে গ্লাইকোসাইলেটেড যুক্ত থাকায় এখানে এই মেমব্রেনটাকে ওরা এই এনজাইমগুলো ডেস্ট্রয় করতে পারে না, গ্লাইকোসাইলেটেড প্রোটিনের জন্য মেমব্রেনটা। এবার হচ্ছে যে স্টেবিলাইজার আর লোবিলাইজার জিনিসটা কি, মানে কিছুগুলো থাকে যারা লাইসোজোমের এই মেমব্রেনটাকে বিঘ্ন ঘটায়, যে ওরা লাইসোজোমের মেমব্রেনটাকে নষ্ট করতে চায়, ওদের বলে লোবিলাইজার, যেমন হচ্ছে ভিটামিন এ, কে, এইগুলো। আর কিছুগুলো থাকে যে স্টেবিলাইজার জনগুলো, স্টেবিলাইজার হচ্ছে যে লাইসোজোমের মেমব্রেনকে ওরা দৃঢ় করে রাখে, ওরা বিঘ্ন ঘটতে দেয় না, যেমন হচ্ছে কোলেস্টেরল। ওকে, এই যে লাইসোজোম থাকে, লাইসোজোম দু টাইপের হয়, একটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম আর একটা হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম মানে কি, যে প্রাইমারি লাইসোজোম হচ্ছে যেখানে এনজাইমগুলো শুধু মানে প্যাকেট থাকবে, যে এনজাইমগুলো এখানে প্যাকড আছে, এর ভিতরে এনজাইম আছে, কোনো এখনও সে কাজ শুরু করেনি লাইসোজোম, ডাইজেস্ট করা শুরু করেনি, শুধুমাত্র উৎসেচকপূর্ণ লাইসোজোমকে আমরা বলবো প্রাইমারি লাইসোজোম। আর যেগুলো ডাইজেশনে হেল্প করেছে ওগুলোকে বলবো আমরা সেকেন্ডারি লাইসোজোম। ওকে, এবার আমরা লাইসোজোমের ফাংশন দেখবো, যে এক একটা ফাংশন কীভাবে লাইসোজোম ওয়ার্ক করছে, কীভাবে ডেস্ট্রয় করছে, আমরা ওটা এক একটা দেখছি। তার পূর্বে যে লাইসোজোম কোথায় বেশি থাকে, যেগুলো ক্ষরণকারী সেল আছে ওগুলোর ক্ষেত্রে, যেমন ম্যাক্রোফাজ, নিউট্রোফিল, এগুলোর ক্ষেত্রে লাইসোজোমের পরিমাণটা বেশি থাকে। আর এমনি সাধারণ সেলগুলোতে লাইসোজোম তুলনায় একটু কম থাকে। আমরা এবার দেখে নিচ্ছি যে লাইসোজোম কীভাবে ওয়ার্ক করে। সাপোজ একটা নিউট্রোফিল বা ম্যাক্রোফাজের সেল আছে, বাইরে থেকে কোনো একটা প্যাথোজেন এসে অ্যাটাক করেছে, এবার লাইসোজোম কীভাবে ওই প্যাথোজেনটাকে ডাইজেস্ট করবে। তো সাপোজ এটা একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে নিউট্রোফিল বা ম্যাক্রোফাজের সেল, এটা হচ্ছে একটা ম্যাক্রোফাজ, এটা হচ্ছে ম্যাক্রোফাজ। তো এটা ম্যাক্রোফাজের একটা সেল আছে, তো এর সাপোজ এইখানে প্রেজেন্ট আছে লাইসোজোম, এর এইখানে লাইসোজোম প্রেজেন্ট আছে, সেটা লাইসোজোম। এবার কোনো কারণে এখানে একটা বাইরে থেকে প্যাথোজেন এলো, ওকে, এখানে বাইরে থেকে একটা প্যাথোজেন এলো, দিয়ে অ্যাটাক করলো, এটা হচ্ছে সাপোজ ব্যাকটেরিয়া, ভাইরাস, যাই হোক, এটা হচ্ছে প্যাথোজেন। ওকে, তো যেই প্যাথোজেনটা অ্যাটাক করলো তখন কি হবে, যে সেলের ভিতরে এন্ট্রি করবে, সেলের ভিতরে প্যাথোজেনটা এন্ট্রি করলো। তাহলে প্যাথোজেন যখন এন্ট্রি করলো, এটাই ছিল লাইসোজোম। এবার এটা হচ্ছে প্যাথোজেন, প্যাথোজেনকে একই কালার হয়ে গেছে। যখন প্যাথোজেন এন্ট্রি করলো তখন এটাকে বলবো আমরা ফেগোজোম, এটা হচ্ছে ফেগোজোম, ফেগোজোম। এবার এটা হচ্ছে লাইসোজোম। এবার কি করবে, ফেগোজোম আর লাইসোজোম এসে ফিউজ করবে। তো ফেগোজোম আর লাইসোজোম ফিউজ করার পর এর স্ট্রাকচারটা, ফেগোজোম ছিল আর লাইসোজোম এসছে, দিয়ে ওর সিচুয়েশানটা এরকম হবে। আচ্ছা, এটা হচ্ছে ফেগোলাইসোজোম। এ কী করলো, ওই ফেগোজোমের সঙ্গে এটা অ্যাটাচ হলো লাইসোজোম, অ্যাটাচ হওয়ার পর ফেগোলাইসোজোম গঠন করলো। এই ফেগোলাইসোজোম কী করবে, লাইসোজোম ভিতরে ওই এনজাইমগুলো আছে, ওই প্যাথোজেনটাকে ডেস্ট্রয় করে দিবে। এইভাবে ওয়ার্ক করে এটা। একে হচ্ছে ফেগোসাইটোসিস, যে বাইরে থেকে একটা প্যাথোজেন এন্ট্রি করলো, লাইসোজোম এবার ফেগোজোমের সঙ্গে মিট হলো, এবার মিট হওয়ার পর সেটা ফেগোলাইসোজোম গঠন করলো, এটা এই পদ্ধতিতে এভাবে ডাইজেস্ট করে নিল, এটা হচ্ছে ফেগোসাইটোসিস। এবার হচ্ছে যে সেলফ ডাইজেশনও করে কিছু, সাপোজ একটা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে সাপোজ একটা মাইটোকন্ড্রিয়া আছে, তো সে মাইটোকন্ড্রিয়াটা ওল্ড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন সেটাকে তো সেলের ভিতরে রেখে কোনো লাভ নেই, শুধু সেলের ওয়েট বাড়াবে। তো ওই যে মাইটোকন্ড্রিয়াটা আছে ওটা ফেগোজোম হিসাবে অ্যাটাচ হয়ে থাকবে, অটোফেগোজোম। এবার লাইসোজোম কী করবে, ওই মাইটোকন্ড্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবে আর ফেগোলাইসোজোম গঠন করে মাইটোকন্ড্রিয়াকেই খেয়ে ফেলবে। তো এটা হচ্ছে ওই ওল্ড অর্গানেলসগুলোকে রিমুভ করে নিউলি সিনথেসাইজ করে, সেটা হচ্ছে লাইসোজোমের কাজ। এবার হচ্ছে যে অটোফেগি মানে ওই ধরনের হচ্ছে যে সেলফ নিজের কিছু অর্গানেলগুলোকে লাইসোজোম ডাইজেস্ট করে নেয়, যেমন ব্যাঙাচির ফুলকাগুলো ঝরে যায় ওই লাইসোজোমের কারণে। আমাদের বডিতে যে ডব্লিউবিসি আছে, হোয়াইট ব্লাড সেল, তো ওই শ্বেতকণিকায় কী করে, যে বাইরে থেকে আসা প্যাথোজেন এগুলোকে লাইসোজোম দেহতে যেই এন্ট্রি করলো সেলের মধ্যে, ওরা ছুটে গিয়ে ওখানে যেখানে এন্ট্রি করেছে ওখানে ডব্লিউবিসি ছুটে যায়, আর ওখানে লাইসোজোম ওর ক্রিয়ায় ওগুলোকে নষ্ট করে। তো এইভাবে লাইসোজোম ওয়ার্ক করে। ওকে, তো আজকে আমরা দেখলাম যে লাইসোজোমের ফাংশনও দেখলাম, যে লাইসোজোম কী করছে, যে অটোফেগি মানে নিজের সেলফ ডাইজেশন করছে, এছাড়া যে বাইরে থেকে কোনো প্যাথোজেন আসলে সেগুলোকে ডাইজেশন করে। এবার হচ্ছে যে যেমন শুক্রাণু যখন যায়, তো শুক্রাণুর সে যে লাইসোজোম আছে সেই কী করে ডিম্বাণুর প্রাচীরকেও ভেদ করে যায়, এবার সেখানেও লাইসোজোমের ভূমিকা আছে। এবার হচ্ছে যদি কোনো কারণে আমাদের উপোসকালে
কি হয় যে ওই লাইসোজোম যে আছে ওরা কি করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো সব মানে এনজাইম সিক্রেট করে ওগুলোকে তরলে পরিণত করে আর শক্তি যোগান দেয়। তো আজকে আমরা এর দূর পর্যন্ত দেখবো যে লাইসোজোমের স্ট্রাকচার দেখলাম, যে লাইসোজোম কীভাবে ওয়ার্ক করে সেটাও দেখলাম, আর লাইসোজোমের ফাংশনও দেখলাম। ওকে, ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে দূর থাক।